আন্ডারস্ট্যান্ডিং প্রিপোজিশনস। তো আমরা এই অধ্যায়ে দেখব কিভাবে প্রিপোজিশন ব্যবহার করতে হয়। আরেকটু সহজ করে বলতে গেলে কিভাবে একজন ব্যক্তি অথবা একটি বস্তুর অবস্থান সম্পর্কে আলোচনা করতে হয়। ব্যক্তি বা বস্তু বা যে কোনো কিছুর অবস্থান, হ্যাঁ? একদম সহজ ভাষায় বলতে গেলে প্রিপোজিশন বলতে বোঝায় কোনো বস্তু বা ব্যক্তির অবস্থান অথবা তার ব্যাপারে জানা। ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী হতে পারে। আ আ ঠিক ব্যাপারে জানা বলতে বোঝাচ্ছি যেমন কোনো সংস্পর্শে থাকা, নির্দিষ্ট দিকে যাওয়া, কোনো কিছুর অবস্থান জানা অথবা তুলনামূলক একে অন্যের তুলনায় কতটুকু উপরে আছে, নিচে আছে, হ্যাঁ? সবচেয়ে উপরে আছে। এই ধরনের বস্তুগত অথবা তাত্ত্বিক অবস্থান এখানে আলোচনা করা হয়। আমরা একের পর এক যখন উদাহরণগুলো দেখব, তখন আরো পরিষ্কার হবে। পাশে যে ছবি দুটো আমরা দেখতে পাচ্ছি, যেমন নোটিশ বোর্ডে একটি কাগজ লাগানো আছে অথবা খাটের উপরে একটি বই। এই যে বইটি খাটের উপরে, উপর বলতে এখানে একটা অবস্থান বোঝাচ্ছে। ঠিক নোটিশ বোর্ডের সাথে সংযুক্ত আছে একটি কাগজ। এই ধরনের সংযুক্ত থাকা, লেগে থাকা, উপরে থাকা, নিচে থাকা, হ্যাঁ? আম দূরত্ব বজায় রেখে উপর দিয়ে যাওয়া, নিচ দিয়ে যাওয়া অথবা আ সংস্পর্শে থাকা, কোনো কিছুর ব্যাপারে আলোচনা করা, নির্দিষ্ট দিকে যাওয়া, এই ধরনের বাস্তব উদাহরণগুলো দিতে, সঠিকভাবে দিতে প্রিপোজিশন ব্যবহার করা হয়। আচ্ছা, তো প্রশ্ন হলো কেন প্রিপোজিশন ব্যবহার করব? প্রিপোজিশন ব্যবহার করার কি সুবিধা? এই প্রশ্ন করা খুবই জরুরি। কারণ সুবিধা না জানলে কাজ করার কোনো আগ্রহ থাকে না। আচ্ছা, তো সংক্ষেপে বলতে গেলে ঠিক দুটো বিষয় জরুরি। হ্যাঁ? সবচেয়ে বড় ২ টি সুবিধা প্রিপোজিশন জানার। ১ নম্বর হলো যে, যেকোনো কিছুর অবস্থান এবং বিষয় আমরা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো। সঠিকভাবে, হ্যাঁ? আ কাছাকাছি না, ভুলযুক্ত না, হ্যাঁ? মানে ভেজালযুক্ত না। একদম সঠিকভাবে আমরা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বা তুলনামূলক একটি ব্যাখ্যা দিতে পারবো প্রিপোজিশন জানলে। প্রিপোজিশন না জানলে খুবই ভাঙাচোরায় ইংরেজি লিখতে বা বলতে গেলে তৈরি হবে, হ্যাঁ? তো প্রিপোজিশন এখানে যে কয়েকটি শব্দ আছে প্রিপোজিশনের মধ্যে, খুব বেশি না। আ শুরু করলে আস্তে, আস্তে ঠিক হয়ে যায়। তো আপনি যদি সঠিকভাবে প্রিপোজিশন ব্যবহার করতে পারেন, তাহলে আপনার লিখার এবং কথা বলার যে দক্ষতা, রাইটিং এবং স্পিকিং, হ্যাঁ? তা হাজার, হাজার জন থেকে আপনাকে আলাদা করে দিবে। কেন ঠিক এখানে ১,০০০ লিখেছি? কারণ হলো যে আজকাল কোথাও কাজ করতে গেলে চাকুরির যে বিজ্ঞপ্তি দেয়া হয়, যে ভর্তি পরীক্ষা হয়, আপনি সরকারি বলেন, বেসরকারি বলেন, সব ক্ষেত্রেই প্রচুর পরিমাণ আবেদন পড়ে। কিন্তু দেখবেন সেখান থেকে সত্যিকার অর্থেই দক্ষ মানুষজন কমই আছে। অনেকেই পারে, কিন্তু সূক্ষ্মভাবে কম মানুষই পারে। সেটা যেকোনো ব্যাপারে, যেকোনো বিষয়ের পরীক্ষা হোক না কেন, একটু খেয়াল করলে দেখবেন যে অনেকেই পারে। ৫০, ৬০, ৭০, ১০০ তে অনেকেই পাবে। কিন্তু যে ১০০ তে ৯০, ১০০ তে ৯৮ এই নম্বরগুলো আসলে কমই ওঠে। হ্যাঁ? তো যখন আপনি সঠিকভাবে আপনার ইংরেজি বলতে পারবেন এবং লিখতে পারবেন প্রিপোজিশন ব্যবহার করে, হ্যাঁ? তখন দেখবেন যে আপনি অনেকের থেকে আপনার একটা পার্থক্য তৈরি হয়েছে আপনার নম্বরে কথা বলায়। যদি পরীক্ষায় সঠিকভাবে মান-বন্টন করা হয় সেক্ষেত্রে। আচ্ছা, তো বাস্তব জীবনে আমরা কিছু ব্যবহার দেখতে যাচ্ছি প্রিপোজিশনের, হ্যাঁ? আ আমি একটি বইয়ের ব্যাপারে জানি। তো সেক্ষেত্রে আমি যদি সহজে বলি যে, "আমি এই বইটি জানি" বা "আমি এই বইটি চিনি", হ্যাঁ? I know this book. এইটুকু কথা বললেও একজন মানুষ আমার অর্থ বুঝে যাবে। কিন্তু এখানে একটু ঘাটতি আছে। মানে বই জানা, আ know book এগুলো আসলে পরিপূর্ণ ইংরেজি নয় বা বাংলাতেও নয়। বই জানি আর সম্পর্কে জানি, বই সম্পর্কে জানি এটি হলো শুদ্ধ বাংলা। একইভাবে ইংরেজিতে this book আর about this book এর মধ্যে পার্থক্য আছে। about this book বলতে বোঝায় বইটি সম্পর্কে জানি, হ্যাঁ? তো I know আর I know about, এই about শব্দটি হচ্ছে ২ বাক্যকে পার্থক্য করে দিচ্ছে। খেয়াল করলে দেখবেন কঠিন কিছু না। কিন্তু একটি পার্থক্য রয়েছে এখানে। যে I know this book আর I know about this book। এই about শব্দটি এখানে বই সম্পর্কে ব্যবহৃত হচ্ছে। যে এই বই সম্পর্কে আমি জানি। তো এই অ্যাবাউট শব্দটি হচ্ছে এখানে প্রিপোজিশন, হ্যাঁ? যেটি এই বইয়ের ব্যাপারে আমাদেরকে বলতে চাচ্ছে।
আপনি নিজে কিছু উদাহরণ চেষ্টা করতে পারেন। ধরেন আপনি নিজে কারো ব্যাপারে কিছু জানেন। সো আই নো অ্যাবাউট দিস পারসন, আই নো অ্যাবাউট দ্যাট পারসন, আই নো অ্যাবাউট মাই স্টুডেন্ট, আই নো অ্যাবাউট মাই টিচার। তো আপনি কয়েকবার এই বাক্যটি ব্যবহার করবেন অ্যাবাউট যুক্ত দিয়ে। তো দেখবেন আপনার জড়তা আস্তে আস্তে দূর হবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে অন। অন বলতে বোঝায় সংস্পর্শে বা কিছু লেগে থাকা। হ্যাঁ? যেমন এই ছবিটিতে দেখতে পাচ্ছেন যে একটি ফানেল একটি শিশুর মাথার উপরে আছে। তো ঠিক সংস্পর্শে লেগে উপরে থাকা এই ধরনের অবস্থা বোঝাতে প্রিপোজিশন অন ব্যবহার হয়। ON, অন। হ্যাঁ? তো এই যে যেমন দেখতে পাচ্ছেন যে ঠিক শিশুটির মাথার উপরে লেগে আছে একটি ফানেল। দ্য ফানেল ইজ অন হার হেড। তার মাথার উপরে ফানেলটি রয়েছে। হ্যাঁ? এই যে উপর, সংস্পর্শে লেগে থাকা যে উপর, একে কি বলে? অন। মানে এখানে প্রিপোজিশন অন ব্যবহার হয়। তো আপনি নিজে কিছু উদাহরণ চেষ্টা করতে পারেন। যেমন ধরেন, দেয়ার ইজ এ বুক অন দ্য বেড। বিছানার উপরে একটি বই আছে। অথবা দেয়ার ইজ এ পেন অন দ্য টেবল। টেবিলের উপরে একটি কলম আছে। তো আপনার বাস্তব জীবনের কিছু উদাহরণ চেষ্টা করেন আপনি অন দিয়ে লিখতে, বলতে। তাহলে আপনার লিখার এবং বলার জড়তা দূর হবে। হ্যাঁ? সংস্পর্শে লেগে থাকলে অন। যদি সংস্পর্শে লেগে না থাকে সেই ক্ষেত্রে অন হবে না। হ্যাঁ? এর আলোচনায় আমরা সামনে আসব যে অ্যাবাভ এবং ওভার কোথায় ব্যবহার হয়। সো সংস্পর্শে লেগে থাকলে অন। যদি লেগে না থাকলে তাহলে অন হবে না। ঠিক আছে? এই ছবিটি দেওয়া হয়েছে পড়ার সাথে সাথে সম্পূর্ণ যেন আপনার বুঝতে সুবিধা হয় ছবি দেখে। হ্যাঁ? তো অনের আরেকটি ব্যবহার হলো তীর। আমরা যখন বলি সবচেয়ে পরিচিত শব্দ হলো নদীর তীর। হ্যাঁ? যেমন ঢাকা শহর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। হ্যাঁ? ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। তো এখানে অন হবে। ঢাকা ইজ সিচুয়েটেড, ঢাকা অবস্থিত অন দ্য বুড়িগঙ্গা। হ্যাঁ? বুড়িগঙ্গার তীরে। এই তীর বলতেই ইংরেজিতে অন ব্যবহার হয়। আর বুড়িগঙ্গা যেহেতু একটি নাম এবং নির্দিষ্ট একটি নদী বোঝায়, তার আগে আর্টিকেল দা ব্যবহার হয়েছে। আর্টিকেল নিয়ে হয়তো ভবিষ্যতে কোনো এক লেকচারে আলোচনা করা যাবে যদি সুযোগ হয়। তো এখানে আমি দেখাতে চাচ্ছি যে অনের ব্যবহার। হ্যাঁ? কোনো কিছু সংস্পর্শে লেগে থাকলে যেমন অন বুঝায়, ঠিক একইভাবে কোনো নদীর তীরে বুঝাতেও অন বুঝায়। হ্যাঁ? তারপরে ইন। ইন সাধারণত বাংলায় মধ্যে বা ভিতরে বুঝাতে আমরা যে ধরনের অর্থগুলো ব্যবহার করি, ইন হচ্ছে তার মধ্যে ইংরেজিতে। তো যেমন ধরেন ছবির মধ্যে। হ্যাঁ? কোনো কিছুর মধ্যে বা ভিতরে যখন আ কোনো বস্তু বা ব্যক্তির অংশ থাকে, হ্যাঁ? তো এক্ষেত্রে হচ্ছে ইন ব্যবহার হয়। যেমন একটি ছবি দেখতে পাচ্ছেন পাশে, যে ইন দিস পিকচার, এই ছবিতে বা এই রঙিন চিত্রটিতে দ্য স্কাই ইজ কালারফুল। হ্যাঁ? আকাশ রঙিন বা আকাশটি রঙিন। হ্যাঁ? তো আকাশ রঙিন কোথায়? ছবির মধ্যে, ইন দিস পিকচার। হ্যাঁ? যদি ছবির উপরে কিছু বসানো থাকতো, যে হাতের সংস্পর্শ, পায়ের সংস্পর্শ, ওগুলোর ক্ষেত্রে আবার অন হতো। তো এখানে যেহেতু ছবির মধ্যে আকাশ এবং আকাশ রঙিন, এইজন্য ইন। ঠিক আছে? আপনি চেষ্টা করুন অন্য কোনো উদাহরণ দেওয়ার ইন দিয়ে। তাহলে আরো সহজে বুঝতে পারবেন। আচ্ছা। এরপরে অফ। অফ বলতে সাধারণত বোঝায় এর, বাংলা যে শব্দ এর। আ আরেকটু সহজ করে বলতে গেলে যখন অধিকার বোঝায়, মানে কারো কিছু, কেউ একজন এর কিছু। হ্যাঁ? আমার কিছু, আপনার কিছু, সরকারের কিছু, তাদের কিছু। এই এর মানে অধিকার বুঝাতে সাধারণত ইংরেজির অফ ব্যবহার হয়, প্রিপোজিশন। হ্যাঁ? যেমন ধরেন পিকচার অফ ইরা। ইরার ছবি। মানে ইরা এর ছবি। হ্যাঁ? ছবিটির মালিক হয় ইরা, নয়তো ছবিটি ইরাকে নিয়ে আঁকা হয়েছে। তো কি হবে তাহলে? পিকচার অফ। যেমন আপনার ক্ষেত্রে উদাহরণ হতে পারে এরকম যে কিছু একটা আপনার। হ্যাঁ? দিস পেন ইজ অফ সালাম। হ্যাঁ? সালামের কলম, বা আমরা যেটাই বলি সালামস পেন। এই অ্যাপোস্ট্রোপি এস। সালামস পেনই হচ্ছে পেন অফ সালাম, মানে সালামের কলম। প্রপার্টি অফ এবিসি গ্রুপ। এবিসি গ্রুপ এর সম্পত্তি। হ্যাঁ? গভর্নমেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশ এর সরকার। যদিও সংক্ষেপে বাংলায় বাংলাদেশ সরকার সচরাচর বলা হয়, কিন্তু সঠিক হবে এর। গভর্নমেন্ট অফ। ইংরেজিতে এই প্রিপোজিশন ছাড়া মানে গভর্নমেন্ট বাংলাদেশ বলা যাবে না। গভর্নমেন্ট অফ বাংলাদেশ। হ্যাঁ? চ্যাম্পিয়ন অফ দ্য পিপল। হ্যাঁ? তো এই ধরনের মানে কিছু একটা কারো অধীনে বা কারো মালিকানায় থাকাকে ইংরেজিতে অফ ব্যবহার হয় প্রিপোজিশন।
আপনি নিজে চেষ্টা করুন অফ দিয়ে যেকোনো বাক্য বানানোর। হ্যাঁ? দিস পেন ইজ অফ ব্ল্যাক কালার। এই কলমটি কালো রং এর। অফ ব্ল্যাক কালার। হ্যাঁ? সো এই ধরনের যেকোনো কিছুর অধিকার বা কারো অধীনস্থতা বোঝাতে সাধারণত অফের ব্যবহার করা হয়। ঠিক আছে? তারপরে বাই। বাই দ্বারা বোঝায় কোনো কিছু যখন কারো দ্বারা হয়। যেমন একটু আগে যেই আ ছবিটির কথা বলছিলাম যে ছবিটি একজনের, কিন্তু অন্য কেউ যদি এঁকে থাকে, যে কারো দ্বারা অঙ্কিত, কারো দ্বারা লিখিত, কারো দ্বারা তৈরি, হ্যাঁ? যেমন বাই দস্তয়েভস্কি, হ্যাঁ? পেইন্টেড বাই এশা, হ্যাঁ? তো বাই এর আসল অর্থ হচ্ছে দ্বারা, হ্যাঁ? তো কারো দ্বারা কোনো কাজ বোঝাতে ডান বাই মি, ডান বাই ইউ। যেমন আপনাকে কেউ একজন সাহায্য করলো, তা আপনি বলতে পারবেন যে হি অর আই ওয়াজ হেল্পড, আমি সাহায্যপ্রাপ্ত হয়েছিলাম বাই হিম অথবা বাই হার, তার দ্বারা, বা বাই দেম, তাদের দ্বারা। তো দিয়ে, দ্বারা, কর্তৃক, এই ধরনের শব্দের ক্ষেত্রে সাধারণত ইংরেজিতে বাই ব্যবহার হয়। হ্যাঁ? আচ্ছা। তারপরে বলতে পারেন ফর। ফর বোঝা একটু সহজ, মানে কারো জন্য কিছু করা। এক্ষেত্রে সাধারণত ফর ব্যবহার হয়। যেমন দিস গিফট ইজ ফর ইউ, হ্যাঁ? বা দিস পেন ইজ ফর ইউ, কারো জন্য, হ্যাঁ? দিস ইজ ফর সামওয়ান, দ্যাট ইজ ফর সামওয়ান। যেকোনো কিছু কারো জন্য যখন উৎসর্গকৃত হয়, তখন তাকে ইংরেজিতে ফর ব্যবহার করা হয়, জন্য। হ্যাঁ? তারপরে কোনো দিক বরাবর যদি যেতে হয়, কারো কোনো দিকে নির্দিষ্ট, কারো প্রতি কোনো আবেদন বা কারো বরাবর দরখাস্ত, এগুলোর ক্ষেত্রে সাধারণত ইংরেজিতে প্রিপোজিশন টু ব্যবহার হয়। যেমন আ শিশুরা স্কুল এবং মাদ্রাসায় যায়, বা শিশুরা স্কুল এবং মাদ্রাসার দিকে যায়। তো ইংরেজিতে কি হবে? চিলড্রেন গো টু স্কুল অ্যান্ড মাদ্রাসা। চিলড্রেন গো টু স্কুল অ্যান্ড মাদ্রাসা। হ্যাঁ? গো টু কলেজ, গো টু ইউনিভার্সিটি, গো টু ক্লাসেস। যেকোনো কিছুর দিকে নির্দিষ্ট বোঝাতে আপনি টু ব্যবহার করতে পারবেন। এর খুবই পরিচিত প্রিপোজিশন দৈনন্দিন জীবনে। হ্যাঁ? তারপরে টু এর আরেকটি ব্যবহার হলো যে কারো বরাবর বা কারো প্রতি যখন আপনি কোনো দরখাস্ত লিখবেন, প্রস্তাব পাঠাবেন, যেমন ধরেন একটি সার্ভিস প্রপোজাল। আপনি কি ধরনের সেবা দিতে পারবেন আপনার কোম্পানি, তো এরকম একটা সার্ভিস প্রপোজাল লিখে ওই সেবার তালিকা করে আরেক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বা ম্যানেজার বরাবর যখন লিখবেন বা পাঠাবেন, তখন হচ্ছে এই টু ব্যবহার করবেন। যেমন সেন্ড দ্য প্রপোজাল টু দ্য ম্যানেজার, ব্যবস্থাপক বরাবর প্রস্তাবটি পাঠান। হ্যাঁ? তো এখানে কারো বরাবর বা কারো প্রতি বোঝাচ্ছে। আরেকটু সহজ করে বলতে গেলে যেমন ধরেন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার, অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল। হ্যাঁ? এখানে কিন্তু ফর না, এখানে জন্য হবে না। কারণ তার প্রতি উৎসর্গ করে বা তাকে আপনি আ বিনামূল্যে উৎসর্গকৃতভাবে দিচ্ছেন না। এটা মানে সাধারণত অফিসিয়াল প্রাতিষ্ঠানিক আ চিঠিপত্র, দরখাস্ত বা প্রস্তাবের ক্ষেত্রে টু ব্যবহার হয়। হ্যাঁ? সেন্ড দ্য প্রপোজাল, রাইট দ্য প্রপোজাল, সাবমিট দ্য প্রপোজাল টু। হ্যাঁ? তারপরে ওভার। ওভার বলতে বোঝায় যখন উপর দিয়ে যায় কোনো কিছু এবং চলন্ত অবস্থায় থাকে। বস্তু যদি গতিশীল হয়, আপনার মাথার উপর দিয়ে, নদীর উপর দিয়ে, স্কুলের উপর দিয়ে, হ্যাঁ? বিদ্যালয়ের উপর দিয়ে, মাদ্রাসার উপর দিয়ে যদি কোনো কিছু চলন্ত অবস্থায় যায়, সেক্ষেত্রে প্রিপোজিশন ওভার ব্যবহার হয়। হ্যাঁ? যেমন হেলিকপ্টারটি নদীর উপর দিয়ে উড়ে গেল। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে একটি হেলিকপ্টার নদীর উপর দিয়ে যাচ্ছে। তো এই যে হেলিকপ্টারটি নদীর উপর দিয়ে উড়ে গেল, ওই উপর যে জায়গাটা বোঝাচ্ছে যে নদী এবং হেলিকপ্টারের মাঝখানে দূরত্ব আছে এবং হেলিকপ্টারটি চলন্ত অবস্থায় আছে। তাহলে হবে দ্য হেলিকপ্টার ফ্লিউ ওভার দ্য রিভার। হ্যাঁ? গতিশীল বস্তু এবং দূরত্ব বজায় রেখে যখন উপর দিয়ে যাবে তাহলে ওভার। দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য আ সি। আপনি উদাহরণ নিজে বানাতে পারেন। হ্যাঁ? যেমন আরেকটি উদাহরণ নিজে বানাতে পারেন। যেমন দ্য বার্ডস ফ্লিউ ওভার মাই হেড। আপনার উপর দিয়ে অনেকগুলো পাখি একসাথে যখন উড়ে যায়, এরকম। তারপরে অ্যাবাভ। অ্যাবাভ এর ব্যবহার একটু ভিন্ন। যেমন কোনো কিছু যখন স্থিতিশীল অবস্থানে থাকে, ওভারের বিপরীত বলতে পারেন। উপর দিয়েই থাকবে কিন্তু স্থিতিশীল অবস্থান, অথবা তুলনামূলক, আসলে কোনো বস্তু না, কোনো পদবি বুঝাচ্ছে। পদবি বা সামাজিক অবস্থান। কে কার চেয়ে বড়, কে কার তুলনায় পদবিতে বড়, পদমর্যাদায় বড়, হ্যাঁ? সামাজিক অবস্থানে বড়, হ্যাঁ? অথবা বস্তু কিন্তু স্থিতিশীল। অ্যা
এক বাড়ির উপরে আরেক বাড়ি, দোকানের উপরে ছাদ, দোকানের উপরে বাসা, এরকম। হ্যাঁ, যেমন একটি উদাহরণ দিই, যে তারা আমাদের উপরতলার একটি অ্যাপার্টমেন্টে বা ঘরে বা বাসায় থাকে। আমাদের উপরতলার, এই যে উপর, হ্যাঁ, তো এখানে হচ্ছে দে লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট অ্যাবাভ আওয়ার ফ্লোর। আমাদের তলার উপরে কোনো একটি অ্যাপার্টমেন্টে বা ফ্ল্যাটে বা ঘরে থাকে। তো এই যে স্থিতিশীল বাসা, বাসা তো আর উঠছে না, বদলাচ্ছে না, স্থিতিশীল অবস্থায় আছে উপরে। তো সেক্ষেত্রে কি হবে, অ্যাবাভ। এখানে হলো অ্যাবাভের সাথে ওভারের পার্থক্য। ওভার হতো গতিশীল থাকলে, দূরত্ব বজায় রেখে, আর অ্যাবাভ হচ্ছে সংযুক্ত কিন্তু বেশ উপরে, হ্যাঁ, এবং স্থির অবস্থায় আছে, সেক্ষেত্রে হচ্ছে অ্যাবাভ। ঠিক আছে? তো অ্যাবাভের আরেকটি ব্যবহার হলো তুলনামূলক কোনো অবস্থা, সামাজিক অবস্থা। যেমন ধরেন, একজন কর্নেল পদমর্যাদায় উপরে একজন মেজর থেকে বা মেজরের। হ্যাঁ, একজন কর্নেল পদমর্যাদায় উপরে একজন মেজরের। তো সেই ক্ষেত্রে কি হবে, এ কলোনেল ইজ অ্যাবাভ এ মেজর ইন র্যাঙ্ক। ইংরেজিতে আমরা বাংলায় যেমন ক নয় রেফ একার ল কর্নেল লিখি, আসলে ইংরেজিতে শব্দটি হবে COLONEL। হ্যাঁ, তো এ কলোনেল ইজ অ্যাবাভ এ মেজর ইন র্যাঙ্ক। তো এখানে কিন্তু অ্যাবাভ বলতে একতলার উপর আরেকতলা বোঝাচ্ছে না, স্থিতিশীল বোঝাচ্ছে না। এগুলো সামাজিক বা সামরিক পদমর্যাদা, রাষ্ট্রীয় পদমর্যাদা বলতে পারেন। তো এক্ষেত্রে অ্যাবাভ। হ্যাঁ, তো অ্যাবাভের আরেকটি উদাহরণ দেখাই। হ্যাঁ, খুবই ঐতিহাসিক একটি বাক্য, দস্তয়েভস্কি নামে একজন লেখকের। হ্যাঁ, আহ, উনি বলেছেন যে অ্যাবাভ অল ডু নট লাই টু ইয়োর সেলফ। হ্যাঁ, আমরা বলি না সব কিছুর ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে। ধরেন লম্বা একটি আলোচনা হলো, আলোচনা বুঝতে পারলাম ভালো দিক আছে, খারাপ দিক আছে। তো সর্বোপরি বা সব কথার উপরে হলো, এই কারণে আমি এই সিদ্ধান্ত নিতে চাচ্ছি বা চাচ্ছি না। ওই যে সবার উপরে যে কারণ, হ্যাঁ, তো ওটাকে ইংরেজিতে বলে অ্যাবাভ অল। অ্যাবাভ অল দ্য রিজনস, অ্যাবাভ অল দ্য ডিসিশনস, অ্যাবাভ অল দ্য প্রবলেমস। হ্যাঁ, উই হ্যাভ টু কন্টিনিউ। আমাদেরকে চালিয়ে যেতে হবে অ্যাবাভ অল দ্য প্রবলেমস। সকল সমস্যার ঊর্ধ্বে আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। সো অ্যাবাভ অল। হ্যাঁ, উম, এখানে কিন্তু অ্যাবাভ বলতে বস্তুর উপর বস্তু বোঝাচ্ছে না, এখানে মনস্তাত্ত্বিকভাবে ধরে নেওয়া হচ্ছে যে সমস্যা আছে, কিন্তু সব কিছুর উপরে। হ্যাঁ, সব কিছুর উপরে অ্যাবাভ অল। কোনো তালিকায় যখন কারো নাম সবার উপরে থাকে, সো অ্যাবাভ অল হি টপড দ্য লিস্ট। হ্যাঁ, হি অর শি টপ দ্য লিস্ট, সে সবচেয়ে উপরের অবস্থানে চলে গিয়েছিল, অ্যাবাভ অল, সবার উপরে। তো এই হলো অ্যাবাভের আরেকটি ব্যবহার। হ্যাঁ, সো অ্যাবাভ কয়েকভাবে ব্যবহার হয়। তো আপনারা নিজেদের মতো করে চেষ্টা করবেন এগুলো আহ, লিখার এবং বলার। So practice these multiple times to improve your English, and try to use these prepositions in your real life. So practice is the key to success. So please try to use these in your real life. And thank you all for watching. Kindly let me know if this video is useful, so that I'll try to make another one on other chapters. Thank you.